বিরতির পর ফিরে এলাম ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে। আর ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে ফেরার সময় আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রথিতযশা সাংবাদিক রূপক সাহা। রূপকের সঙ্গে আমাদের আলাপচারিতা জারি থাকবে। তবে তার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন গেছে, 2030 সালের প্রস্তাবিত বিশ্বকাপে দলের সংখ্যা কটি? আপনাকে উত্তর দিতে হবে 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে ময়দান মার্কেটে একটি মনোমতো দলের জার্সি। আমি রূপকের কাছে ফিরে যাব। রূপক, তোর একটা লেখায় পড়ছিলাম সম্প্রতি যে তুই বলেছিস যে বিশ্বকাপ ফুটবলটা বাণিজ্যিক দিক থেকে দেখলে অন্যরকম দেখা যাবে, সেটা কিরকম? না, এটা তো কোটি কোটি মানে বিলিয়ন ডলারের একটা খেলা, মানে এটার তো সাথে কোনো তুলনাই নেই কোনো খেলার, মানে সুপার বোলও ধারে কাছে আসে না। সেটা আমেরিকানরা এবার বুঝতে পারছে। প্রবলেমটা হচ্ছে যে মানে এই বাজার দখল করাটা নিয়ে কতগুলো স্পোর্টস মানে সরঞ্জাম তৈরি করে এইরকম কোম্পানি, যেমন খুব নাম করে এই নামগুলো বলতে পারি, হ্যাঁ, নামগুলো না বলার কিছু কারণ নেই। হ্যাঁ, আডিদাস, রিবক বা নাইকে বা পিউমা, যারা যারা এগুলো করে তাদের মধ্যে একটা তীব্র রেষারেষি চলে। এবং যে দলটা চ্যাম্পিয়ন হবে তার স্পন্সর যারা, তারা কিন্তু তার 3 বছর বা 4 বছর পরবর্তী তারা একটা হিউজ প্রফিট করে, মানে তাদের জার্সি বিক্রি করা থেকে শুরু করে বল বিক্রি করা থেকে শুরু করে। এবং এ ব্যাপারে খুব ভালো সম্পর্ক আদিদাসের সঙ্গে ফিবার যা সম্পর্ক, সেটা অন্য কোনো কোম্পানির সঙ্গে অতটা নেই। মানে জার্মান কোম্পানি শুরু থেকে ফিবাকে এরা সাহায্য করে গেছে। তো সেই কারণে মানে প্রত্যেকেরই চেষ্টা থাকে একটা ব্যাকগ্রাউন্ড পেছন থেকে যে এই কোম্পানিগুলোর একটা প্রচ্ছন্ন হাত থাকে, যাতে তার জার্সি বা তার স্পন্সরের টিমগুলো তারা যাতে চ্যাম্পিয়ন হয়। এবং বিশ্বকাপে এইরকম এবার তো আকসারই এরকম ঘটনা ঘটেছে যেটা নিয়ে আঙুল তোলা যায় যে এগুলো মানে ঠিক সঠিক বিচার হয়নি। মানে তার মধ্যে কিন্তু ইট ইজ নট ক্রিকেট বল, ইট ইজ নট ফুটবল। নট ফুটবল। তো এইটা কিন্তু আর্জেন্টিনা ম্যাচে বেশি হয়েছে। সাফারার কিন্তু আর্জেন্টিনার এগেন্স্টে যে সমস্ত টিমগুলো খেলেছে তারা, এবং তারা প্রত্যেকেই গিয়ে কমপ্লেন করেছে। ইউরোপিয়ান ফুটবল বলো বা আফ্রিকান ফুটবল কর্তারা যারা ছিলেন বা ল্যাটিন আমেরিকান, প্রত্যেকেই গিয়ে কোনো না কোনো ভাবে। আচ্ছা, আমাদের সঙ্গে একটি কলার এসেছেন। হ্যাঁ, বলবেন, কে বলছেন? হ্যাঁ, আমি অনুপম সরকার বলছি। কোথা থেকে বলছেন? এটা কাকদ্বীপ থেকে। আপনার উত্তরটা জানা আছে? হ্যাঁ, 16 অংশগ্রহণ করে। 63? নেই। বলুন Hello? সঠিকভাবে বলুন কতজন? হ্যাঁ, 60 60। 60 সঠিক উত্তর হলো না। আমি সঠিক উত্তরটা চাইছিলাম, সংখ্যাটা চাইছিলাম, যে সংখ্যাগুলো নিয়ে ফিফা প্রস্তাব দিয়েছে 2030 শতবার্ষিকী বিশ্বকাপ করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি রূপকের কাছে যাব। রূপক, এই যে মাঠের বাইরে খেলা, এই মাঠের বাইরে খেলাতে অ্যাডিডাস, আমরা জানি যে অ্যাডিডাস কোম্পানি হচ্ছে ফিফার স্পন্সর এবং আর্জেন্টিনার স্পন্সর, তাই কি আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে? মানে লোকে তো সন্দেহ করছে তাই, এর কোনো প্রমাণ হয়তো আমি দিতে পারবো না, কিন্তু চোখের সামনে আমরা মানে এই ফ্রান্স ওয়ার্ল্ড কাপে যে মানে ফ্রান্সের জয়টা আমরা দেখেছিলাম, তাতে কিন্তু দৃঢ় বিশ্বাস হয়েছিল যে একটা প্রচ্ছন্ন ব্র্যান্ড, এই যে যার এই কোম্পানিগুলোর প্রচ্ছন্ন একটা হাত থাকে। তুইও ছিল ওখানে, প্যারিসে ছিল, দেখেছিলে যে ফাইনালের দিন হঠাৎ আমরা শুনলাম যে রোনাল্ডো খেলতে পারবে না, এবং সে নাকি আগের দিন ভোরবেলায় এপিলেপটিক ফিট হয়েছিল এবং সে অদ্ভুত ধরনের একটা নার্ভাস হয়ে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি। তো সেইটার কারণ আমরা যখন অবাক হয়ে যখন আলোচনা করছি, তখন এটা নিয়ে ব্রাজিলিয়ান সাংবাদিকদেরও কোনো আইডিয়া ছিল না, ওরা দৌড়ে নিচে নেমে গিয়েছিল স্টেডিয়ামের ব্রাজিলিয়ান ক্যাম্পে, এবং পরে উঠে এসে বললো না রোনাল্ডো ঠিক হয়ে গেছে, খেলবে। এবং পরে আমাদের যে প্লেয়ার লিস্ট দেওয়া হয়েছিল সেই প্লেয়ার লিস্ট চেঞ্জ করা হয় এবং দেখা যায় যে রোনাল্ডো খেলছেন, কিন্তু সেই রকম খেলা রোনাল্ডো দাঁড়িয়েছিলেন, ফ্রান্সের ম্যাচে তার মানে ট্রিমেন্ডাস একটা কোনো চাপ কোনো দিক থেকে এটা হয়েছিল। এবং সেটা লড়াইটা ছিল নাইকে, ব্রাজিলিয়ান টিমের নাইকে এবং ফ্রান্স টিমের আদিদাসে, এবং জয় হলো আদিদাসের। এবং বরাবরই এই আদিদাস কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় নানা রকম ভাবে। এবং আজকে সারা পৃথিবীব্যাপী ওদের যে এই যে বল তৈরি করা, নতুন নতুন প্রত্যেকবার একটা করে নতুন ধরনের বল আবিষ্কার করার, তার জন্য যে রিসার্চ ওয়ার্ক করা বা পয়সা খরচা করা, এইটা কিন্তু ফিফার হয়ে ওরাই করে দেয় কিন্তু। এবং সেইটে আরম্ভ হয়, মানে ধরো আমি বলের কথা যদি ছেড়েই দিই, জার্সি, এই জার্সিটা মানে পাওয়ার জন্য প্রচণ্ড মানে একটা লড়ালড়ি হয়।
এবং 3 বছর আগে থেকে সেই জার্সির মেটেরিয়াল তৈরি করে জার্সি তৈরি করে সারা পৃথিবীতে এদের ব্র্যান্ডের লোকেরা ঘোরে যে কোন জার্সিটা পছন্দ করবে, কার করবে, কি মেটেরিয়ালে করবে, কি স্ট্রাইপ হবে। কারণ বলা হয় যে জার্সির স্ট্রাইপ এবং জার্সির কালার অনেক সময় পারফরমেন্সটাকে বেটার করে। এটা কিন্তু যারা ফুটবল বিশেষজ্ঞ তারা কিন্তু সাইকোলজিক্যালি দেখেছে যে জার্সির যদি ডিজাইন স্ট্রাইপস যদি খুব ভালো হয় তাহলে প্লেয়ারদের পারফরমেন্স ভালো হয়, বেড়ে যায়। তো এইটার জন্য এরা কিন্তু 3 বছর আগে থেকে, মানে এইবারে ওয়ার্ল্ড কাপটা হয়ে গেলে 2027 থেকে তৈরি হওয়ার চেষ্টা করবে। এই বাজারটা কিন্তু একটা আছে। এবং এই যে বলা হচ্ছে না যে মানে যেমন আমি একটু আগে বার্নার্ড তাপিয়ার কথা বলা হলো, এই যে আর্জেন্টিনার টিমের প্রেসিডেন্ট তিনি তার মুভমেন্টগুলো আমেরিকায় খুব একটা সন্দেহজনক মনে হচ্ছে এফবিআই এর। এবং এফবিআই পেছনে লেগে গেছে যে এই যে $3 বিলিয়ন আমেরিকায় গিয়ে খরচা করেছেন, এই টাকাটা কিসের জন্য খরচা করেছেন? এই টাকাটা কি কোনো রেফারিকে ব্রাইব দেওয়া হয়েছে, কোনো টিমকে ব্রাইব দেওয়া হয়েছে, কোনো কিছু হয়েছে এরকম? অলরেডি কি ইনভেস্টিগেশন শুরু? ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আমাদের এই প্রশ্নটিও রয়েছে, তবে যে প্রশ্নটির উত্তর জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই প্রশ্নটির উত্তর আমি দিয়ে দিচ্ছি। 64 দলকে নিয়ে ফিফা 2030 শতবার্ষিকী বিশ্বকাপ খেলার একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব এখনো গৃহীত হয়নি। যদি গৃহীত হয় তাহলে ভারতীয় দলে কি সুযোগ থাকবে? আমার সন্দেহ রয়েছে, কারণ ভারতীয় দলকে অনেকগুলি দক্ষিণ কোরিয়া, জাপান ইত্যাদির প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সুতরাং ভারতীয় দল 64 দল হলেও যে সুযোগ পাবে তার কোনো সন্দেহ নেই। আমরা পরবর্তী পর্বে আবার রূপকের কাছে যাবো। রূপক, রবার্ট তাপিয়ার কথা বলছিলি, আমরা বার্নার্ড তাপিয়া আমাদের পরের প্রশ্ন। বার্নার্ড তাপিয়াকে রয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতির নাম কি? সহজ উত্তর, আপনারা কিন্তু আমাদের আলোচনা থেকেই সেই উত্তরের ক্লুটা পেয়ে যেতে পারেন। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতির নাম কি? ইতিমধ্যে এফবিআই এবং আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট তার এগেনস্টে তদন্ত শুরু করেছেন। $17 মিলিয়ন তিনি বিলাসদ্রব্য কিনেছেন। এই বিলাসদ্রব্য তিনি কোথায় দিলেন, এই প্রশ্নটি উঠে গেছে। আপনাকে বলতে হবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের নাম কি। আপনি যারা অনুষ্ঠান দেখছেন তারা এই অনুষ্ঠান দেখে সহজেই নামটি বলতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি রূপকের কাছে। রূপক, আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নামটা বলবো না, কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হিসেবে বলবো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট রীতিমতো খেলোয়াড়দের এবং নানান দিক থেকে তিনি একটা প্রভাব সৃষ্টির চেষ্টা করছেন, এমন একটা অভিযোগ রয়েছে। এই অভিযোগটা কি সত্যি? চলে এগুলো, মানে আমাদের এখানে লোকাল লেভেলে অর্গানাইজারদের সে টুর্নামেন্ট নিয়ে যে ধরনের কথা আমরা শুনি বা এরকম তথ্য বেরোয়, ওই রকম মানে ফিফা লেভেলেও এই একই জিনিস হয়। নাহলে ব্লাটারের আমলে, ব্লাটার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই যে কোটি কোটি ডলার এই যে মানে কি বলবো মিসহ্যান্ডেলড হয়েছে, চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে, সেটা হতো না। এবং এটা তো বড় বড় প্লাটিনি পর্যন্ত, বেকেনবাওয়ার পর্যন্ত এই চুরির অভিযোগে অপমানিত হয়েছে। মানে প্লাতিনি হয়েছে, বেকেনবাওয়ার হয়েছে, বড় বড় প্লেয়ার হয়েছে। এর মধ্যে মারাডোনা পড়েনি। মারাডোনা যেহেতু বিপ্লবী ছিলেন সেহেতু এই ধরনের এর মধ্যে ঢোকেননি মারাডোনা এই ধরনের। তো এইটা চলে, মানে ফিফাতে চলে, একদম উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। কিন্তু এই যে আচ্ছা, উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়, কিন্তু উড়িয়ে দেওয়ার ব্যাপার পেছনে নায়ক যিনি, তার নামটি কি আপনাকে বলতে হবে। 5 মিনিট সময় রয়েছে আপনার জন্য। আপনাকে বলতে হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নাম কি। এবং এই প্রেসিডেন্ট কিন্তু এবারের বিশ্বকাপ দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি মায়ামিতে ম্যাচ দেখেছেন ফিফার প্রেসিডেন্ট গিয়ানি ইনফ্যান্তিনোর সঙ্গে বসে, এক বক্সে বসে, এবং তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্ট যার জন্য তদন্ত করছে, এফবিআই তদন্ত করছে। রূপক, এই যে তদন্ত, এই তদন্ত করে কোনো ফল কি পাওয়া যাবে? এফবিআই যখন করছে তখন কিন্তু ফল পাওয়া যাবে। কারণ না, চুরি হয়েছে জুরিকে, মামলাটা শুরু হয়েছে, মানে চুরিটা ধরা পড়েছিল কিন্তু আমেরিকায়, এবং সেখান থেকে কিন্তু তদন্ত এফবিআই তদন্ত শুরু করে পরে কিন্তু এদের প্রত্যেককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং আমার মনে হয় যদি সত্যি এর পেছনে কোনো খেলা খেলে থাকে, এরা যদি এই ধরনের করে থাকে, মানে আর্জেন্টিনার প্রেসিডেন্টরা, একে তো ওদের মানে আর্জেন্টিনার ঘরোয়া কোন্দল, ওখানে আর্থিক মানে কি বলবো 9-6 করার ব্যাপারটা ওদের রয়েছে, মানে ব্রাজিলিয়ান ফুটবলেও আছে। আর্জেন্টিনার আমরা বাইরের চাকচিক্যটা ওদের খেলাগুলো দেখে ভাবি ওরা বিরাট মানে চলছে, সেরকম নয়। কিন্তু ইউরোপিয়ানদের মতো অত ডিসিপ্লিন নয় ওদের ফুটবলটা। তো এমনিতে তো প্রচুর অভিযোগ ওখানে রয়েছে মানে প্রেসিডেন্টের এগেনস্টে। তো সেইটে গিয়ে আমার মনে হয় না এফবিআই যখন পেছনে লেগেছে এবং প্রমাণ পেয়েছে যে $3 মিলিয়ন ওরা ওখানে খরচা করেছে আমেরিকায়, কিসের জন্য খরচা করেছে একটা কিন্তু বেরোবে লাস্টে। আমার মনে হয় যে অত সহজে এফবিআই ছেড়ে দেবে না। আচ্ছা, আলজেরিয়া ম্যাচে মেসিকে লাল কার্ড দেখানো হয়নি, লাল কার্ড দেখা উচিত ছিল, তাই কি মনে হয়? আলজেরিয়া ম্যাচে মেসির লাল কার্ড দেখা উচিত ছিল,
এবং মিশরের বিরুদ্ধে ম্যাচে তাদের একটি গোল বাতিল করে দেওয়া হয়েছে, যেটা জিকো করেছিলেন গোলটি, এবং সেই গোলটি বাতিল করার দুর্বল পিছনে গোল ছিল ওটা। অসাধারণ পরে গোল ছিল। আবার ওই গোলটা একটা করলো। পরে একটা গোল 3-0 গোলে যদি এগিয়ে যেত মিশর, তাহলে কিন্তু খেলার ফলাফল খেলা অন্যরকম হতে পারত। অন্যরকম হয়ে যেত। মানে অনেকগুলো সন্দেহজনক ব্যাপার আছে। মানে এইটা বললে এখন মেসি প্রীতি যাদের হয়েছে তারা একটু চটে যাবেন, কিন্তু সত্যি যেটা সেটা বলতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে ভার নিজের উদ্যোগে নিয়ে রেফারি গিয়ে দেখে আসছেন এবং এমনকি ডিসিশন চেঞ্জ করছে, মিস্টেকেন আইডেন্টিটি। মানে যেমন লাস্ট ম্যাচটা হলো যে একজন রেড কার্ড খেয়ে গেল, এইগুলো কিন্তু একটু বাড়াবাড়ি হয়েছে। এবং আমার মনে হয় যে সমস্ত রুলগুলো এবার ফিফা চালু করেছিল নতুন, যেমন কি বলে হাইড্রেশন ব্রেক, এই যে জল খাওয়ার বিরতি, এটা ইউরোপিয়ান ইউনিয়ন বলে দিচ্ছে আমরা ব্রেক করব না, ও তুমি ওখানে করো, তুমি ফিফাতে করো, ফিফার ম্যাচে করো, আমরা হাইড্রেশন ব্রেকটা কেবলমাত্র বিজ্ঞাপনের সুবিধা করে দেওয়ার জন্য, যাতে টেলিভিশনে ওই সময় বিজ্ঞাপনটা দেখানো যায়, কারণ অন্যান্য খেলাগুলোতেও অনেক পজ আছে। রূপক, তোর নিশ্চয়ই মনে আছে যে ফ্রান্স বিশ্বকাপের সময় একটা কথা উঠেছিল যে এই ফুটবল ম্যাচটি 4টি কোয়ার্টারে হবে 25 মিনিট করে, এবং তারপর সেটা গৃহীত হয়নি, তারই পরিবর্তে আমরা হাইড্রেশন ব্রেক দেখলাম। এটা তো একটু মানে এখন অনেকে বলছে যে খেলার তোমার ছন্দপতন ঘটছে, আবার অ্যাট দ্য সেম টাইম যেমন মেক্সিকোতে যে ইংল্যান্ড যে টেম্পারেচারে খেলেছে অ্যাবাভ 30 এবং অ্যাবাভ মানে হাই লেভেল, মানে সি লেভেল থেকে হাই অল্টিটিউডে, এবং সেখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুব বেশি এবং হিউমিডিটি লেভেলটা বেশি, সেই ক্ষেত্রে সেই টিমগুলো কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে। খানিকক্ষণ 3 মিনিটের একটা ব্রেক হয়তো ওদের খুব অসুবিধা হচ্ছে না, কিন্তু যেসব দেশগুলো ঠান্ডা, যেমন এই যখন আমেরিকায় গরম তখন কিন্তু ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনা ঠান্ডা, মানে তখন ওদের শীতকাল চলছে, ওখানে ওই মানে ঠান্ডার জায়গা থেকে গিয়ে ওরা গরমের জায়গায় খেলছে। ওরা কিন্তু এসে দেখবি যে ওরা এমন একটা জায়গায় আছে, মানে আর্জেন্টিনা টিমটা খানিকটা গরম খানিকটা ঠান্ডা এমন একটা জায়গায় বেসকাম করেছে। তো এইগুলো যেমন ইংল্যান্ড একটা জায়গায় করেছে যেখানে হিটটা ওরা নিতে পারে, অবজার্ভ করতে পারে। তো এই আবার কতগুলো সুবিধাও কিন্তু তোমার মেসির টিম পেয়ে গেছে, যেগুলো অন্যরা, যেমন একটা শহর থেকে আরেকটা শহরে দৌড়ে গিয়ে খেলে এসে এই গেল, ওদের খুব একটা ভাগ্যে ওদের খুব একটা খুব দূরত্বের হয়নি ব্যাপারটা। সেইটা দিয়ে নানা রকমভাবে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু তো কুছ ডাল মে তো কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়, রূপক শাহ আমাদের ওঙ্কার বাংলা স্টুডিওতে বলেছেন। এবং সব থেকে বড় কথা, বার্নার্ড তাপিয়া তিনি কিন্তু এমন ডলার নিয়ে এসছেন আমেরিকায় যে ডলারের সংখ্যা আমাদের সঙ্গে একজন কলার এসে গেছেন। বলবেন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলবেন। আমি পাটলি থেকে বলছি। কি নামটা আপনার? শুভদীপ। শুভদীপ। শুভদীপ, আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনার। আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, বলুন। রেডিও টেপিয়া। একেবারে সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি পেয়ে গেলেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি মনোমত দলের জার্সি। আপনি সেই জার্সিটা পরিচয়পত্র দেখিয়ে রকি স্পোর্টস ক্লাব ময়দানের কাছ থেকে স্বীকার করে নেবেন, ময়দান মার্কেট থেকে আপনি জার্সিটা নিয়ে নেবেন। আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আপনি আর্জেন্টিনার জার্সি চান? হ্যাঁ। অর্থাৎ আর্জেন্টিনার জার্সি সংগ্রহ করার জন্য আপনাকে যেতে হবে ময়দান মার্কেটে রকি স্পোর্টসে, এবং রকি স্পোর্টসে গিয়ে আপনি পেয়ে যেতে পারেন আর্জেন্টিনার জার্সি। ধন্যবাদ শুভদীপ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সঙ্গে। আমাদের পরের প্রশ্ন যাচ্ছে, 1998 ফাইনালে ব্রাজিল কাদের কাছে হেরেছিল এবং কগোলে হেরেছিল? সহজ প্রশ্নের উত্তর, আমি জানি না এই প্রশ্নের উত্তরের জন্য খুব বেশি মাথা খাটাতে হবে না। 1998 সালের বিশ্বকাপে ব্রাজিল হেরেছিল, কাদের কাছে হেরেছিল এবং কগোলে হেরেছিল আপনাকে জানাতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে জানাতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছে মনোমতো দলের একটি জার্সি। আমি ফিরে আসবো রূপক শাহর কাছে। রূপক, এই যে তাপিয়া টাকার থলে নিয়ে ঘুরছেন বিশ্বকাপে, আমরা জানি ফিফা অনুমোদন দিচ্ছে কেন? না, এটা তো ডাইরেক্টলি মানে ফিফার কিছু করার নেই এখন। ফিফা হচ্ছে তোমরা খেলো, যেত প্রত্যেক রাউন্ডে একটা করে টাকা আছে, সেই টাকাটা নাও এবং চ্যাম্পিয়ন হলে 51 মিলিয়ন নিয়ে বাড়ি চলে যাও। তো ওরা কোনো দেশের কোনো প্রেসিডেন্ট যদি টাকার থলি নিয়ে নানাভাবে করে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে, মানে সেটা একটা কমপ্লেন হতে হবে, ফিফায় সেই কমপ্লেনের ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে, এরকম একটা আছে। কিন্তু যদি সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মধ্যে পড়ে, তাহলে তো যে দেশে খেলা হচ্ছে সেই দেশের মানে ল্যান্ড অফ দ্য ল, ল অফ দ্য ল্যান্ড, এটা ওটা ওরা সেই তারাই ওই ব্যাপারটা দেখে। তো সেটা তো এফবিআই অলরেডি শুরু করে দিয়েছে। এবং হয়টা কি, মানে এই আর্জেন্টিনার এই আর্জেন্সিটা কেন আমি বুঝতে পারছি, মানে ওরা
মানে কতগুলো রেকর্ড আছে এখন সামনে, এখন হচ্ছে মানে টানা পরপর দুবার মানে ব্রাজিলের একটা 58 এবং 62 ব্রাজিলে ব্রাজিল আছে। পেলে করেছিলেন। হ্যাঁ, তো সেইটাকে টাচ করা, ব্রাজিলের সমকক্ষ একটা জায়গায় যাওয়া। দ্বিতীয় হচ্ছে মেসির সামনে অসংখ্য রেকর্ডের একটা হাতছানি, সেটা হচ্ছে মানে মেসি অলরেডি কিন্তু দুবার গোল্ডেন বল পেয়ে গেছে, তো ও 14 এবং 22-এ এবারও কিন্তু চান্স আছে ওর খুব বেশি। এবারে যা মেসিকে নিয়ে যেরকম নাচানাচি হচ্ছে এবং মেসির যা পারফরমেন্স, গোল্ডেন বুটটা তো পাবেই, গোল্ডেন বলটাও পাবে। তারপরে মানে ইতিহাসে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলা, মানে আর কোনো বাকি নেই রেকর্ড ওর, সেই রেকর্ডগুলো করার একটা সুযোগ মানে এই অষ্টম ম্যাচে এখন ওর সামনে আছে, যেটা অন্য কারোর সামনে এখন আর নেই। মানে স্পেনের ছেলেদের ওই লেভেলের এখনও কেউ রেকর্ড করার মতো জায়গায় পৌঁছতে পারেনি। আর এমনও নয় যে ইয়ামিল একটা ম্যাচে 5টা গোল করে মেসিকে ছাপিয়ে যাবে। তো সেগুলো কিন্তু মেসি যদি 5 মিনিটও খেলে, 10 মিনিটও খেলে, তাহলে কিন্তু এই রেকর্ডগুলো ওর জন্য নামের পেছনে লেখা হয়ে থাকবে। এই একটা কি বলবো, এই অ্যাচিভমেন্ট কিন্তু আর্জেন্টিনার সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে তো ওই ব্রাজিলের সমকক্ষ হয়ে যাওয়ার একটা ডঙ্কা বাজানো, ওটা ওদের কাছে সবচেয়ে বড় ব্যাপার, সবথেকে বড় ব্যাপার যে ব্রাজিলের সমকক্ষ হতে হবে, এটা একটা করা। আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, বলবেন কে বলছেন? হ্যাঁ, আমি ওই শুভদীপই বলছি। হ্যাঁ শুভদীপ বলুন, আপনার এবার পছন্দের জার্সি কোন দল নেবেন, আপনি যদি উত্তর দিতে পারেন। স্পেন নেব। স্পেন নেবেন, কেন স্পেন নেবেন? আর্জেন্টিনা সাপোর্টার স্পেনের জার্সি নেবেন? আমি আমি আর্জেন্টিনাকে বেশি সাপোর্ট করি, কিন্তু আমার ভালো লাগে লামিন ইয়ামালকে ভালো লাগে। মানে লামিনী ইয়ামাল তার মানে বাজিমাত করতে পারে বলছেন আপনি ফাইনালে? হ্যাঁ। তার মানে আপনি আর্জেন্টিনার সাপোর্টার নন, আর্জেন্টিনা হেরে যেতে পারে। আপনি উত্তরটা জানেন 1998 সালের? হ্যাঁ বলুন। এটা 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 অ্যান্সার হবে ফ্রান্স, আর 3টে গোলে। 3 গোলে জিতেছিল। একেবারে সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়ে রকি স্পোর্টসের কাছ থেকে আপনি স্পেন দলের জার্সি পেয়ে গেলেন শুভদীপ। পরপর 2টি প্রশ্নের উত্তর দিয়ে আর্জেন্টিনা এবং স্পেনের জার্সি পেয়েছেন, কিন্তু শুভদীপ বলছেন যে জিততে পারে স্পেন। কি বলছেন আপনি শুভদীপ? হ্যাঁ, স্পেন জিততে পারে, কারণ এবার ওরা ডাইরেক্ট বল খেলছে, ডাইরেক্ট পাসে খেলছে, সেই জন্য স্পেন জিততে পারে শুভদীপ বলেছেন। ধন্যবাদ শুভদীপ কি আমাদের করে সঙ্গে ছেলেটা? যোগ দেওয়ার জন্য। শুভদীপ বলছেন স্পেন। কি করে ছেলেটা? কি করেন শুভদীপ আপনি? হ্যাঁ কি করেন? এমনি পড়াশোনা করি। পড়াশোনা কি করেন? আপনাকে রূপক শাহ জিজ্ঞেস করছেন কি পড়েন পড়াশোনা? ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ কোন পড়েন স্কুলে শুভদীপ। পড়ো তুমি? ক্লাস 10-এ কোন স্কুলে? যাদবপুর বাঘাযতীন বয়েজ। আচ্ছা, বুঝতে পেরেছি। যাদবপুর বাঘাযতীন বয়েজে পড়ে এবং সেখানে যাদবপুরে আমরা দেখে এসেছি, আজকেই দেখে এলাম যে সেখানে কিন্তু মেসির নানান রকম একদম, পোস্টার। একদম মেসি ভর্তি ওখানে। মেসি ভর্তি। এটা এখন না, আমি মানে 1914 সাল থেকে 2014 সাল থেকে দেখছি ওই অঞ্চলটা, মানে গড়িয়া, গাঙ্গুলি বাগান, বাঘাযতীন, এগুলো এই সমস্ত বিরাট একটা অঞ্চল কিন্তু মেসি ভক্ত। তার মধ্যে থেকে স্পেনের জার্সি এবং স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা শুভদীপের বুকের পাটা আছে। শুভদীপ ধন্যবাদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা স্পেন জিতলে সব থেকে বেশি খুশি হব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এআই অর্থাৎ যারা কৃত্রিম গোয়েন্দা সংস্থা, বুদ্ধিমত্তা সংস্থা, তারা বলে দিয়েছে যে স্পেন এবারে চ্যাম্পিয়ন হবে। কি বলছেন রূপক? হ্যাঁ, তো এখন তো নানা রকম অ্যাঙ্গেল থেকে এই চ্যাম্পিয়ন কে হতে পারে, মানে এটা নিয়ে একটা বিরাট মানে এই আগে ছিল না আমাদের সঙ্গে একটা অক্টোপাস বলে দিত, পল, তারপরে এইরকম অনেকগুলো ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম এবং তখন আমরা ছাপাতামও কাগজে। তো এইগুলো ঠিক না, মানে এই এখন আমি যা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার যে কপাল, মানে চওড়া হচ্ছে, মানে ইনফ্যান্টিনোর কপালের চেয়েও চওড়া। তো সেইটা খেলে লাস্ট মিনিটে অবধি না যাওয়া পর্যন্ত কোনো মানে ফাইনাল ডিসিশন বলা সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় স্পেন যদি যে খেলাটা খেলছে সেটা যদি ঠিক ধরে রাখতে পারে, কোনো রকম না করে, এবং আর্জেন্টিনার পক্ষে মুশকিল আছে খুব। মানে আমি মানে ফুটবল চর্চা করি বলে আমি এটা মানে জোর করে বলতে পারছি, ভুলও হতে পারি। অর্থাৎ স্পেন অ্যাডভান্টেজ স্পেন, আমরা এই কথা বলতে পারি টেনিসের নিয়ম অনুযায়ী। এবং আর্জেন্টিনাও ছেড়ে কথা বলবেন না, রূপক শাহ আমাদের ওঙ্কার বাংলা স্টুডিওতে এই কথা বলেছেন। এবং আজকে ফাইনালের 48 ঘন্টা আগে, 48 ঘন্টার কিছু বেশি আগে, রোববারের আগে এই কথা বলেছেন রূপক শাহ। আপনারা সবাই নোট করে রাখুন, স্পেন এবং আর্জেন্টিনা, যদিও রূপক বলেছেন 50-50, কিন্তু তার সঙ্গে তিনি স্পেনকে এগিয়ে রাখছেন। আপনাদের জন্য শেষ প্রশ্নটি যাচ্ছে। শেষ প্রশ্নটির উত্তর যদি আপনি জানেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন 5 মিনিটের মধ্যে। শেষ প্রশ্নটি হচ্ছে 1998 সালের বিশ্বকাপে
এই যে 3 গোলে হারিয়েছিল একটু আগে শুভদীপ বলল, এই 3টি গোলের মধ্যে কে কে গোল করেছিলেন আপনাকে বলতে হবে। আপনি সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন একটি পুরস্কার, রকি স্পোর্টসের মনোমতো দলের জার্সি, ময়দান মার্কেটে পরিচয়পত্র দিয়ে, যে আপনাকে গ্রহণ করতে হবে এবং সংগ্রহ করতে হবে। অতএব দেরি না করে উত্তর দেওয়ার জন্য তৈরি হন। শুভদীপ যদি উত্তর দেয় তাহলে শুভদীপের হ্যাট্রিক হবে। এবারে ম্যাচে হ্যাট্রিকের সংখ্যাও কিন্তু কম হয়নি। না, অনেকগুলো কি হয়েছে, অনেকগুলো গোল, মানে অনেকে বলছে মানে বলের ব্যাপারটা, বলটাতে এবার কোন একটা নতুন টেকনোলজিতে হয়েছে। অনেকে বলছে গোলকিপাররা অন্যান্য মানে যেমন লাস্টে কোয়েস্ট্রা বলে খেলা হয়েছিল, তাতে বলটা একটু টাচ করলেই বল অনেক মানে বাইরে বেরিয়ে যাচ্ছিল। এই বলটা কিন্তু গোলকিপারের আঙুল ছোঁয়া সত্ত্বেও মানে সেটা ওই রকম বাইরে যাচ্ছে না, গোল হচ্ছে ব্যাপারটা। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি না, কটা সেম সাইড গোল হয়েছে, অনেকগুলো সেম সাইড হয়েছে, 12টা কিন্তু আমি কোয়ার্টার ফাইনাল আগে পর্যন্ত গুনেছিলাম 12টা সেম সাইড গোল হয়েছে, সেগুলো কিন্তু মানে আমরা আলোচনা করি না। তো গোল মানে ধরো খুব একটা এক্সট্রাঅর্ডিনারি গোল এরকম মানে মেসির দুটো একটা শট ছাড়া আউটসাইড অফ দ্য বক্স সমস্ত গোলগুলো কিন্তু বক্সের বাইরে থেকে বিরাট ভালো শটে গোল হয়েছে এরকম কিন্তু আমরা দেখিনি। জটলার মধ্যে থেকে ক্রসে হেড দিয়ে এই ধরনের গোল বেশিরভাগ হয়েছে, সেট পিস থেকে কর্নার থেকে এগুলো হয়েছে, মানে ওই একটা বিলির মধ্যে মাথায় কেউ ছুঁয়ে দিয়েছে, পা টেকেই দিয়েছে। কিন্তু একটা স্পেকটেকুলার গোল এবার কিন্তু আমরা খুব একটা দেখতে পেলাম না এতে, মানে ওয়ার্ল্ড কাপে দেখতে পেলাম না, দু একটা মেসি ছাড়া এরকম কিন্তু চোখে পড়লো না। তো সেইটার জন্য বল কতটা দায়ী সেটা নিয়ে নিশ্চয়ই মানে কাটাছেঁড়া হবে এরপরে। হয়তো এই বলটা নাও থাকতে পারে, ট্রায়ান্ডা বলটা পরের বছর নাও থাকতে পারে, আবার নতুন কোনো ধরনের বল আসবে। তারপরে আমার যেটা মনে হয় যে কতগুলো বৈপ্লবিক চিন্তাধারা করতে গিয়ে না, এবার এই যে 64টা দিন নিয়ে যে এটা আলোচনা হচ্ছে, 64টা টিম শুধু তাই নয়, ওখানে কিন্তু সংগঠক দেশ হবে 6টা, ঠিক মানে পর্তুগাল, মরক্কো, স্পেন। হ্যাঁ, পর্তুগাল, মরক্কো, স্পেন, তারপর আর্জেন্টিনা আসবে এবং তার সঙ্গে আসবে। এখন ওরা বলছে যেহেতু 100 বছর হবে, ওয়ার্ল্ড কাপের 100 বছর হচ্ছে মানে 2030-এ, তাতে উরুগুয়ে বলছে আমরা প্রথমবার করেছিলাম, আমাদের এখানে করতে দাও, সেলিব্রেট করতে দাও। ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা বলছে আমাকে দাও, কলম্বিয়া বলছে আমাকে দাও। তার মানে 6টা দেশ জুড়ে হবে, তার মানে 6টা দেশ অটোমেটিক চয়েস, 3টে মহাদেশ জুড়ে, একটা আফ্রিকা, একটা ইউরোপ আর একটা ল্যাটিন আমেরিকা, 3টে মহাদেশ জুড়ে 6টা দেশ জুড়ে একটা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে 64টা টিমে। একটু আগে একজন কে প্রশ্ন করলো ইন্ডিয়া খেলার চান্স আছে কিনা, আমরা বলবো আছে, কারণ না তার পরের বছর 34-এ এই বিদ্যা এখন থেকে তো শুরু হয়, 34-এ যে টুর্নামেন্টটা হবে সেটাও কিন্তু 3টে মানে অলরেডি মোটামুটি 3টে ঠিক হয়ে গেছে, 3টে দেশে জুড়ে হবে। একটা হচ্ছে সৌদি আরব বিট করেছে, তোমরা কাতারকে দিয়েছো আমাকে কেন দেবে না, এটা একটা হয়েছে। মনে মনে এদের দলে চায়নার পপুলেশনটাকে নিতে হবে, চায়নাটাকে অর্গানাইজার করো, মেন্টালি মাথায় ঘুরছে। আর ইন্দোনেশিয়া যেহেতু আমাদের এশিয়া থেকে প্রথমবার খেলতে গিয়েছিল ওয়ার্ল্ড কাপে, ইন্দোনেশিয়াও চাইছে যে আমাদেরও, মানে 3টে জায়গা জুড়ে দেশ জুড়ে 34-এর ওয়ার্ল্ড কাপটা হোক। আমার বক্তব্য হচ্ছে যে যদি ওই সময় ইন্দোনেশিয়াকে কেটে ভারত যদি ওই সময় একটা চায় যে আমাদের দাও, আমরা অনেক বেটার অর্গানাইজেশন, আমরা কমনওয়েলথ গোলস করেছি, আমরা ওয়ার্ল্ড কাপ 17 করেছি ফুটবলে, আমরা অনেক বড় অর্গানাইজার আর খরচাও করতে পারবো, ফলে ইন্দোনেশিয়ার কাছ থেকে কেটে চায়নার সাথে লড়তে পারবে না। তো চায়না, ইন্ডিয়া এবং সৌদি আরব এই 3টে দেশের মধ্যে, এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি সংগঠক না হলে ভারতের বিশ্বকাপ খেলা উচিত সম্ভব হবে না। এবং 2034 সালের রূপক যেমনটি বলেছে, সৌদি আরব এবং ভারত যদি সংগঠন করে তাহলে সেক্ষেত্রে ভারতের একটা সুযোগ থাকবে, আউটসাইড চান্স। তবে সে বিষয়ে আসার আগে আমরা যাব আমাদের শেষ প্রশ্নের উত্তরদাতা একজন এসেছেন, বলবেন কে বলছেন? শুভদীপ, এবারকার জার্সি এবার ব্রাজিল কেন? এমনি আমার দুটো জার্সি হয়ে গেল তাই একটা এমনি। প্রশ্নের উত্তরটা কি? দুটো গোল করেছিল জিনেদিন জিদান আর একটা গোল করেছিল হচ্ছে এমানুয়েল পেটি। একদম সঠিক উত্তর দিয়েছেন এমানুয়েল পেটি এবং জিনেদিন জিদান 2টি গোল করেছিলেন, হেডের সাহায্যে 2টি গোল করেছিলেন এবং খেলা শেষ হবার কিছু আগে গোল করেছিলেন এমানুয়েল পেটি। আমি এবং রূপক দুজনেই সেই দিন মাঠে ছিলাম এবং বিশ্বকাপে সেই ম্যাচ দেখার পর
রাতের বেলা আমরা যখন ফিরছি তখন স্টেডিয়ামে রাস্তা ভুল করেছিলাম, রাস্তা ভুল করে চলে গেছিলাম স্টেডিয়ামের পেছন দিকে, এবং সেখানে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, সেতে দেখলাম যে তখন প্লেয়ারদের মধ্যে ওই যে ফ্রান্সের প্লেয়াররা তারা বাসে উঠছেন এবং ব্রাজিলিয়ান প্লেয়াররা বাসে উঠে করে তারা হোটেলে ফিরে যাবেন, এই রকম অবস্থা। এবং ট্রিমেন্ডাস একটা চাঞ্চল্য, সারা ফ্রান্স জুড়ে একটা হই হই ব্যাপার, কারণ না ফ্রান্সে তো ফুটবলটা অত জনপ্রিয় ছিল না, আর সেকেন্ডলি ছিল যারা ফ্রান্সের হয়ে খেলছিল এইরকম 8টা প্লেয়ার তারা কিন্তু মানে কি বলবো ফ্রেঞ্চ অরিজিন ছিল না, তারা সমস্ত হয় কেউ আলজেরিয়ান বা কেউ মরক্কান বা এই ধরনের ওই আফ্রিকান কান্ট্রিজগুলো ছেলে ছিল, ওই মানে অরিজিন ছিল। ফলে ফরাসিরা প্রথম দিকে এই ওয়ার্ল্ড কাপটাকে আমাদের নিজেদের মনে করেনি, কিন্তু যেই চ্যাম্পিয়ন হয়ে গেল আমরা দেখলাম যে আমূল একটা চেঞ্জ হয়ে গেল। আমি সেদিনকে ওই রাত্রিবেলায় আমি রাত্রি 3টের সময় হোটেলে পৌঁছেছিলাম, মনে আছে, এবং সেখানে রাস্তায় যখন অন্ধকারের মানে অন্ধের মতো হেঁটে যাচ্ছি, কোথায় যাব জানি না, পুরো শহরটাকে চিনি না, সেই সময় দেখছি যে ওই বহুতল বাড়ি থেকে সমস্ত মহিলারা, সম্ভ্রান্ত পুরুষরা, তারা বাড়িতে সমস্ত মদের বোতল তাদের কাছে যে মানে স্টক আছে সবাই নিচে নামিয়ে এনেছেন, রাস্তায় ফুটপাতে চওড়া চওড়া ফুটপাত, সেখানে ওই মদের বোতল তারা পেতে দিয়েছেন, যার যত ইচ্ছে শ্যাম্পেন খাও। এবং ওরা যে কত খুশি হয়েছিলেন, এবং সেদিনকেই ওরা মানে বুঝতে পারেন যে বিশ্বকাপে জেতার মানে মূল্যটা কি, সেদিকে ওরা মানে বুঝতে পারে। অর্থাৎ 1998 সালে ফ্রান্স বুঝতে পারে বিশ্বকাপ জয়ের মাহাত্ম্য, এবারে আর্জেন্টিনা কিংবা স্পেন বুঝবেন কিনা সেই বিষয়টি। অবশ্য আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেন, আর্জেন্টিনার সামনে ব্রাজিলের সঙ্গে এক করার একটা সুযোগ রয়ে গেছে। 1958 এবং 1962 সালে পেলের নেতৃত্বে ব্রাজিল জিতেছিল বিশ্বকাপ, এবার লিওনেল মেসি কাতার এবং এবারের বিশ্বকাপে তার পুনরাবৃত্তি করেন কিনা সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রূপক, অপেক্ষা আমাদের করতে হবে স্পেন না আর্জেন্টিনা, যদিও স্পেনকে তুমি এগিয়ে রেখেছিস একটু, এখানে আর্জেন্টিনা একটু পিছিয়ে আমার মতে, রূপকের মতে আর্জেন্টিনা একটু পিছিয়ে এবং স্পেন একটু এগিয়ে, আমিও সেই একই মত পোষণ করি। এবং বিশ্বকাপের যে ফাইনাল, সেই ফাইনাল উন্মাদনা আমরা স্বীকার করছি, সীমাহীন সেই উন্মাদনা, এবং সেই উন্মাদনার কোনো তুলনা হয় না। যেটা আমরা দেখেছিলাম প্যারিসে, যেটাতে আমরা দেখেছিলাম রোমে, তারই পুনরাবৃত্তি কাল দেখতে পাবো কিনা বা রোববার দেখতে পাবো কিনা সেই আশায় আমরা দিন গুনছি। রূপক, বিশ্বকাপ মানে কি? মানে গ্রেটেস্ট শো অন আর্থ, এক কথায় যদি বলতে হয় পৃথিবীর সর্ববৃহৎ সবচেয়ে কি বলবো জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান। আর গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। সেই গ্রেটেস্ট শো অন দ্য আর্থের শেষ পর্বে জবনিকা টানবা হবে রোববার দিন, যেখানে ফ্রান্স এবং স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে। আমার কথায় ফ্রান্স এসে যাচ্ছি, কারণ আমি বলেছিলাম ফ্রান্স এবং মুখোমুখি হবে আর্জেন্টিনা, কিন্তু হয়ে গেছে স্পেন এবং আর্জেন্টিনা। স্পেন যোগ্য দল হিসেবে জিতেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রূপককে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকে, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্যে। কালকে ওয়ার্ল্ড কাপ উইথ জেসি শেষ পর্ব আপনারা দেখবেন। শেষ পর্বে আমরা আনার চেষ্টা করব বিশেষজ্ঞদের, এবং সেই সঙ্গে আপনাদের শেষ করছি আজকের ওয়ার্ল্ড কাপ উইথ জেসি এই অনুষ্ঠান।